সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শেখ হাসিনার পতনের আন্দোলনের নেতৃত্ব দেওয়া অভ্যুত্থানকারীরা নতুন করে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি তুলেছে। সেনাবাহিনীকে মুখোমুখি দাঁড় করিয়ে ঠিক যখন আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি তুলেছে, ঠিক তখন আরো একটি নির্বাচনে বাজিমাত করে দিয়েছেন আওয়ামী লীগের নেতারা। এর মধ্য দিয়ে তারা বুঝিয়ে দিয়েছেন যে দেশে এখনো যে কোনো নির্বাচনে, সেটা মেম্বার নির্বাচন হোক, সেটা উপজেলা নির্বাচন হোক, সেটা সিটি কর্পোরেশন নির্বাচন হোক, কিংবা জাতীয় নির্বাচন হোক, অথবা একটা ব্যবসায়িক সমিতির নির্বাচন হোক, কিংবা আইনজীবী সমিতির নির্বাচন হোক, এখনো যে আওয়ামী লীগ নেতাকর্মীদের ভোট যে রয়েছে সেটা এইসব নির্বাচনের মধ্য দিয়ে স্পষ্ট হচ্ছে। ঠিক যখন আওয়ামী লীগকে নিষিদ্ধের আলাপ দেশে তুঙ্গে, যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য স্লোগান দেওয়া হচ্ছে, আন্দোলন করা হচ্ছে, মিছিল করা হচ্ছে, ঠিক তখনও আওয়ামী লীগের নেতারা বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে জয়লাভ করছেন। আমরা এর আগেও দেখেছি আরো বেশ কয়েকটি জেলায় আওয়ামী লীগের নেতাকর্মীরা এমন জয় জয়কার অবস্থা হয়েছে, এমন অবস্থা হয়েছে যে বিএনপি তারপরে জামাত একসঙ্গে প্যানেল করেও আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে জয়লাভ করতে পারেনি বা তাদেরকে ঠেকাতে পারেনি। ঠিক এরকম আরো একটি ঘটনা ঘটেছে আরো একটি জেলায়। সেই জেলাটির নাম হচ্ছে ফিরোজপুর। ফিরোজপুরের আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ পন্থী যে প্যানেল, সেই প্যানেল থেকে 6 জন জয়লাভ করেছে। 6 জন জয়লাভ করা সদস্য মিলে খুব বড় কিছু না, কিন্তু যখন শীর্ষ দুটি পদেই আওয়ামী লীগের 2 জন নেতা জয়লাভ করেন, তখন ধরে নিতেই হবে এখনো তাদের গ্রহণযোগ্যতা কেমন। আওয়ামী লীগের নেতারা যেই প্যানেল থেকে নির্বাচনে অংশ নিয়েছেন, সেই প্যানেলটির নাম হচ্ছে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ। এটা জেলায় জেলায় আওয়ামী লীগের আইনজীবীদের একটা পরিষদ থাকে, যারা যে পরিষদের মধ্য দিয়ে তারা নিজেদের কর্মসূচি পালন করে, একই সঙ্গে তারা জোটবদ্ধ হয়ে থাকে এবং নির্বাচনে অংশগ্রহণ করে। সেই পদেই সেই পরিষদ থেকেই, সেই প্যানেল থেকেই নির্বাচনে অংশগ্রহণ করে সভাপতি, সাধারণ সম্পাদক পদ সহ 6টি পদ তারা ভাগিয়ে নিয়েছেন। এখানে বিএনপি সমর্থিত যে প্যানেল, সেই প্যানেল থেকে 7 জন জয়লাভ করেছে। তবে 7টি পদে জয়লাভ করা বড় সংখ্যায় বড় হলেও শীর্ষ দুটি পদে কিন্তু আওয়ামী লীগের 2 জন নেতাই, আওয়ামী লীগ সমর্থিত 2 জন আইনজীবী বা আওয়ামী লীগ প্যানেল সমর্থিত 2 জন আইনজীবী জয়লাভ করেছেন। এই জন্য এটা একটু বেশি সিগনিফিক্যান্ট মনে হচ্ছে। আমি একটু ভোটের রেজাল্টটা বলি। খুব বেশি মানুষ ভোট দেয়নি, আইনজীবীদের একটা নির্বাচন খুব বেশি মানুষ হওয়ার কথাও না। ভোটার সংখ্যা 274, 236 জন ভোট প্রয়োগ করেছেন নির্বাচনে। সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের আওয়ামী লীগ সমর্থিত যেটা প্যানেল থেকে অ্যাডভোকেট ফারুক আহমেদ সর্দার 123 ভোট পেয়ে সভাপতি, এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট আহসানুল কবির বাদল 130 ভোট পেয়ে জয়লাভ করেছেন। অর্থাৎ 236 ভোটের মধ্যে একজন 123 এবং একজন 130, অর্ধেকের বেশি ভোট পেয়ে তারা জয়লাভ করেছেন। তাদের এই পরিষদ থেকে আওয়ামী লীগ পন্থীদের মধ্যে আর যারা জয়লাভ করেছেন তারা গ্রন্থাগার ও পরিসম্পদ সম্পাদক জহুরুল ইসলাম, আপ্যায়ন ও সংস্কৃতি সম্পাদক সুসেন হালদার, খেলাধুলা সম্পাদক আকন্দ মোহাম্মদ রুহুল আমিন ও সদস্য পদে আনোয়ার হোসেন তালুকদার। বাকি সব পদেই বিএনপির নেতাকর্মীরা বিএনপি সমর্থিত আইনজীবীরা জয়লাভ করেছেন। এর আগে আমরা দেখেছি সিলেটে, এর আগে আমরা দেখেছি সম্ভবত চাঁপাইনবাবগঞ্জে, তারপরে মাদারীপুরে, আরো কয়েকটি জেলায় আমরা দেখলাম নির্বাচনে মাদারীপুরে যে ঘটনাটি ঘটেছে সেটা আওয়ামী লীগ বিএনপি একসঙ্গে হয়ে, আওয়ামী লীগ বিএনপি না, জামাত বিএনপির আইনজীবীরা একসঙ্গে হয়ে আওয়ামী লীগ পন্থী আইনজীবী প্যানেলের বিরুদ্ধে নির্বাচন করেছে, তবুও তাদের ভরাডুবি হয়েছে। ভরাডুবি বলতে কি, আপনি দুটা বড় দল একসঙ্গে হয়ে একটা পতন হওয়া দলের বিরুদ্ধে আপনারা নির্বাচন করছেন, সেক্ষেত্রে যদি 60% যদি তারা জয়লাভ করে, আর পতিত দলটি অর্থাৎ আওয়ামী লীগ যদি 40% জয়লাভ করে, আমি মনে করি এটা জয় জয়কার অবস্থা। একটা দল যখন শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে 5 আগস্টের পর অনেকেই এই দলটিকে বাদ দিয়ে দিচ্ছেন, অনেকেই কবর রচনা করে ফেলছেন, অনেকেই বলে দিচ্ছেন আওয়ামী লীগের ঘুড়ি আর দেশে উঠতে দেওয়া হবে না, আওয়ামী লীগের রাজনীতি 5 আগস্ট শেষ, গত 15 বছরের অপশাসনের ফলে আওয়ামী লীগ শেষ।
এই যে নানান কথাবার্তা যারা বলছেন, বা শেখ হাসিনার হাতেই আওয়ামী লীগের কবর রচনা হয়েছে, এইসব কথাবার্তা যারা বলছেন, এই নির্বাচনগুলো হচ্ছে তাদের জন্য একটা বড় ধরনের একটা জবাব। কেননা আপনি একটা বড় দল, যেটা মানে এগুলাকে একটা দানবীয় দল বলা হয় দেশে, এখনো আওয়ামী লীগ বিএনপির চেয়ে তো সমর্থন, মানে এত সমর্থন এই দুইটা দলের বাকি সবগুলা দল মিলিয়েও একটা দলের কাছাকাছিও যেতে পারবে না। আপনার দেশের কম করে হলো 70% বেশি মানুষ আওয়ামী লীগ বিএনপির দুটোর একটি দল সমর্থন করে। অর্থাৎ এর মধ্যে একটি যদি আপনি বাদ দেন, বা একটিকে বাদ দিয়ে যদি আপনি একটা নির্বাচন দেন, যেটা গত তিনটা শাসন আমলে, গত 3 টার্মে আওয়ামী লীগ 2024, 2018, 2014-তে আওয়ামী লীগ যেটা করেছে, সেভাবে যে গত 3টা নির্বাচনকে আওয়ামী লীগের লোকেরাই বৈধতা দেয় না, তারাই বলে এগুলা কারচুপিওয়ালা নির্বাচন। বিএনপি যদি আসতো এবং লেভেল প্লেইং ফিল্ড থাকতো, এবং যদি হচ্ছে সবাইকে সবার ভোটগুলো মানে স্বাধীনভাবে দেওয়ার দেওয়ার অবাধ পরিবেশ তৈরি করে দিত, তাহলে এই ভোটে আওয়ামী লীগ গত 3টা টার্মে যে ভোট হয়েছে সেগুলোতে আওয়ামী লীগের অন্তত 2টিতে আওয়ামী লীগের পরাজয় হওয়ার সম্ভাবনা, বা পরাজয় হতে পারতো বলে আওয়ামী লীগের লোকেরাও বিশ্বাস করে। সেই জায়গায় একটা বড় দলকে বাদ দিয়ে যদি আপনি আগামী নির্বাচনে দিয়ে দেন এবং সেটিকে আপনি অন্তর্ভুক্তিমূলক, অংশগ্রহণমূলক বলার চেষ্টা করেন, সেটা কখনোই হবে না। পাশাপাশি ধরেন আওয়ামী লীগের এখনো দেশে 30-35% ভোট রয়েছে, ধরলাম এই 30-35% ভোটের দলটিকে যদি নিষিদ্ধ করে দেওয়া হয়, তাহলে কি এই দেশের রাজনীতিতে একটা বড় ধরনের বিভাজন তৈরি হবে না? আবার এই দলটিকে বাদ দিয়ে যদি আপনি একটা নির্বাচন দেন, তাহলে 35% মানুষকে বাদ দিয়ে বাকি হচ্ছে 65% লোককে দিয়ে কি আপনি দেশ চালাবেন, বা লোকের মতামত দিয়ে কি দেশ চালাবেন? বাকি 35% মতামতের কোনো গুরুত্ব নেই। এসব প্রশ্ন কিন্তু উঠবে। সেই ক্ষেত্রে আওয়ামী লীগ এর পতন হয়েছে, তবে তারা নিঃশেষ হয়ে যায়নি। আওয়ামী লীগের গত 15 বছরের অপশাসন, শেখ হাসিনার অদূরদর্শিতা, শেখ হাসিনার মানে রাজনীতি ভুলের কারণে ফ্যাসিস্ট হয়ে ওঠা, দলীয় নেতাকর্মীদের ফ্যাসিস্ট হয়ে ওঠা, বিভিন্ন স্থানে হচ্ছে দলীয় নেতাকর্মীদের নির্যাতন, রাষ্ট্রীয়ভাবে হচ্ছে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে গুম খুনের সঙ্গে যুক্ত হওয়ার মতো ঘটনা, এইসবগুলো নিয়ে শেখ হাসিনা সরকারের গত 3-4টি সরকার শাসনামলে বিতর্ক থাকতে পারে। ফ্যাসিস্ট হয়ে উঠেছেন শেখ হাসিনা, এতে কোনো সন্দেহ নয়, যার কারণে তাকে চরম মূল্য দিয়ে দেশ ছেড়ে পালাতে হয়েছে। তার মানে আগামীতে তিনি রাজনীতি ফিরতে পারবেন কিনা সেটা এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। আর তাকে তো যদি দেশে ফেরেন বিচারের মুখোমুখি হতে হবে। সেই জায়গায় শেখ হাসিনার চলে যাওয়ার মধ্য দিয়ে কি আওয়ামী লীগ শেষ? একেবারেই না। কোনো না কোনো ভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন ছিলেন, তখন মনে হচ্ছিল তিনি আওয়ামী লীগের সবকিছু, তার যদি কিছু হয়ে যায় তাহলে আওয়ামী লীগ শেষ। কিন্তু তার ঠিক 21 বছর পরে কি আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়ায়নি? বা তার কয়েক বছর পরে কি আওয়ামী লীগ বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা, দলীয় কেন্দ্রীয় নেতাদেরকে সপরিবারে হত্যা, নেতাদেরকে দেশ ছাড়া, তারপরেও কি তারা কি আবার রাজনীতিতে ফিরে আসেনি? তখন তো পুরো পরিবারের মানে মৃত্যু হয়েছে, আর এখন একটা সরকারের পতন হয়েছে, শেখ হাসিনা পালিয়ে গেছেন। অর্থাৎ পতন হলেও এই প্রতিকূল পরিস্থিতিতেও এক সময় না এক সময় আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে। সেটা এই সরকার বা আগামীতে যেই সরকার নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসবে, তাদের ভুলের কারণে হোক, কিংবা আওয়ামী লীগের দূরদর্শী রাজনীতির কারণে হোক, কিংবা নেতাকর্মীদের ক্যালিবারের কারণে হোক, কিংবা এত বড় সংখ্যক কর্মী সমর্থকদের গুণে হোক, বা তাদের রাজপথে থাকার বা হচ্ছে তাদের দাবি আদায়ের যে রাজনীতির দাবি আদায়ের জন্য যে আন্দোলন, সেগুলোর মধ্য দিয়ে হোক, যে কোনো ভাবে আওয়ামী লীগ আবারও ফিরে আসবে। সেটা এ নামেই হোক কিংবা অন্য নামেই হোক, অথবা যে কোনো ফরম্যাটেই হোক, যে কোনো ভাবেই হোক, আওয়ামী লীগ কিন্তু কোনো না কোনো ভাবে ফিরে আসবে, বা আবারও রাজনীতিতে প্রতিষ্ঠিত হবে। কেননা এত বড় মানে এই এত বড় একটি দলকে আপনি কোনোভাবেই নিঃশেষ করতে পারবেন না। আপনি সব বাদ দেন, হিজবুত তাহরির একটা ছোট সংগঠন, এই সংগঠনটি গত কয়েক বছর ধরে নিষিদ্ধ, প্রায় 15-16 বছর ধরে নিষিদ্ধ। এখনো কি শেষ হয়ে গেছে হিজবুত তাহরির? এখনো কি অ্যাক্টিভলি হচ্ছে তারা হচ্ছে আন্ডারগ্রাউন্ডে কাজ করতেছে না? অবশ্যই করতেছে। তো সেই জায়গায় আপনি এত বড় একটি দলকে কিভাবে বাদ দেবেন, বা কিভাবে হচ্ছে ছুড়ে ফেলে দিবেন? অন্তত এই যে নির্বাচনগুলো হচ্ছে, এই যে বার অ্যাসোসিয়েশনের নির্বাচন, ব্যবসায়ী সমিতির নির্বাচন, আর এখন যদি ইউনিয়ন পরিষদ বা স্থানীয় সরকার নির্বাচন দেন, আর সেখানে যদি আওয়ামী লীগের যদি কর্মী সমর্থকরা অংশগ্রহণ করে, তাহলে জাস্ট ফলটা কি আসে জাস্ট দেখেন।
এতেই বোঝা যাবে যে আওয়ামী লীগকে শেষ করা যে কত কঠিন। আমি মনে করি এটা কঠিনই না, এটা অসাধ্য, এটা অসম্ভব। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই।